সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আমার অনুষ্ঠান মানে যুক্তিতর্ক সঙ্গে অর্ক দেখার জন্য আশা করি আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করবেন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে যখন গাড়ি কিনেছিলাম তখন অনেক বন্ধু শুভানুধ্যায়ী বলেছিলেন যে ডিজেল গাড়ি কেন। তাদের কথা তখন শুনিনি, কার্যত জেদ ধরেই পেট্রোল গাড়ি কিনেছিলাম। এখন ভাবি যে সিদ্ধান্তটা সেদিনকে বোধহয় ঠিকই ছিল। 2010-11 থেকে 2020-21 এক দশক পেরিয়ে গেল। সম্প্রতি একটি লেখা পড়ছিলাম নিখিল রামপাল বলে এক তরুণ সাংবাদিকের প্রিন্টে। তিনি অসাধারণ ব্যাখ্যা করেছেন ডিজেলের দামের ওঠানামা, তার সঙ্গে ভারতবর্ষের প্যাসেঞ্জার ভেহিকেল ইন্ডাস্ট্রির যে ছবি তার সঙ্গে উনি তুলনা করেছেন এবং আমার নিজের অভিজ্ঞতাও এর সঙ্গে অনেকটা মিলে গেছে। 2012-13 সালে পেট্রোলের দাম ছিল 38 থেকে 40 টাকা, আর এই পেট্রোলের বলছি ডিজেলের দাম ছিল 38 থেকে 40 টাকা আর পেট্রোলের দাম ছিল 66 টাকা। 25-26 টাকার ডিফারেন্স ছিল। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা কেউ কেউ বলেন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, তাদের পরিসংখ্যান বলছে যে ওই কাল পর্বে মানে এক দশকও তখন পার হয়নি এখনের থেকে, 2012-13 ভারতবর্ষে প্যাসেঞ্জার ভেহিকেল এই সেগমেন্টে 58% অংশীদারিত্ব ছিল ডিজেল চালিত গাড়ির। কিন্তু 2020-21-এ সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তথ্য অনুযায়ী ডিজেল গাড়ির অনুপাত প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে সেটা দাঁড়িয়েছে 17%। পেট্রোল গাড়ির রিপ্রেজেন্টেশন প্রায় 75-76%, ইলেকট্রিক কার খুবই নগণ্য 1%-এর নিচে, কিন্তু সিএনজি ফুয়েল চালিত গাড়ির শতকরা ভাগ 6.5%-এর কাছাকাছি। এই হচ্ছে প্রকৃতি, গতি প্রকৃতি। ওই সময় মানে 2012-13 তখন দ্বিতীয় ইউপিএ জামানার একদম শেষ দিকে, তখনও কিন্তু ডিজেলে প্রচুর ভর্তুকি দেওয়া হতো। অর্থাৎ পেট্রোলে কি বলে ক্রস সাবসিডি বলা হয়, পেট্রোলে ভর্তুকি অনেক কম, নাই বললেই চলে, কিন্তু ডিজেলে ভর্তুকি অনেক। কারণ যুক্তি ছিল যে ডিজেল চাষিদের কাজে লাগে, ডিজেল ইন্ডাস্ট্রির কাজে লাগে, ডিজেল জিনিসপত্র পরিবহনের জন্য যে সমস্ত ট্রাক অন্যান্য যানবাহন আছে তাদের মূল জ্বালানি হচ্ছে ডিজেল। তাই ডিজেলের দামটাকে কম রাখতে হবে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস বলুন, পণ্য পরিবহনের খরচ বলুন, সেটা যেন লাগাম ছাড়া না হয়। অর্থাৎ এটা একটা লজিক ছিল। আর পেট্রোলে সাবসিডি তখনই খুব কম ছিল, অর্থাৎ পেট্রোলকে মোটামুটি বাজারের উপর ছেড়ে দিয়ে ডিজেলে সাবসিডি দেওয়া হতো। পেট্রোলটা মার্কেট প্রাইসের কাছাকাছি থাকতো, প্রায় একটু এদিক ওদিক সেদিক এরকম হতো, কিন্তু তখনই প্রায় 26 টাকা ডিফারেন্স ছিল পেট্রোলের সঙ্গে ডিজেলের। মজার ব্যাপার হলো যে তখন প্যাসেঞ্জার ভেহিকেল যার 58% ডিজেলের ভাগ ছিল, অংশীদারিত্ব ছিল প্যাসেঞ্জার ভেহিকেলসের মধ্যে, আবার আমার আপনার মতো মানুষ যারা ডিজেলের দাম পেট্রোলের থেকে অনেক কম বলে এই ভর্তুকির সুবিধা নিয়ে ব্যক্তিগত গাড়ি তারাও কিন্তু ডিজেল চালিত কেনার ক্ষেত্রে তারাও প্রেফার করতো ডিজেল চালিত গাড়ির। তার কারণ যে জ্বালানির দাম অনেকটা কম, অনেকটা সাশ্রয় হয়। প্রায় 13.3% ব্যক্তিগত গাড়ি ভারতবর্ষের রাস্তায় যা চলতো সেগুলো ছিল ডিজেল চালিত। অর্থাৎ যে ভর্তুকিটা সরকার দিত চাষের জন্য, টিউবওয়েল, ইন্ডাস্ট্রির জন্য বা পণ্য পরিবহনের জন্য, সেই ভর্তুকিটা না চাইতেও সমাজের একটা বিস্তীর্ণ অংশের মানুষ যারা অ্যাফোর্ড করতে পারেন পার্সোনাল গাড়ি, 2 হুইলার 4 হুইলার, তারা কিন্তু সেই সুবিধাটা পেতে লাগলো। অর্থাৎ এখানেই একটা
কি বলবো, সমতার অভাব দেখা দিল। 3 দশক আগে দিল্লি ভারতবর্ষের সব থেকে দূষিত শহর ছিল। সেই সময় সুপ্রিম কোর্ট ইন্টারভেন করে। CGA মেহতা বলে এক পরিবেশ কর্মী সুপ্রিম কোর্টে মামলা করেন। 28শে জুলাই 1998 সালে সুপ্রিম কোর্ট দ্য ল্যান্ডমার্ক ভার্ডিক্ট বলে যে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত বাস আর ডিজেল চালিত হবে না, সেটাকে অল্টারনেট ফুয়েলে রূপান্তরিত করতে হবে। অটোর ক্ষেত্রেও সেই নিদান দিয়ে দিল সুপ্রিম কোর্ট। 2002 সালের ডিসেম্বর মাসের মধ্যে দিল্লির সমস্ত বাস, মানে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, ট্যাক্সি, অটো সবই রাতারাতি ডিজেল থেকে CNG ফুয়েলে ট্রান্সফর্ম হয়ে গেল। অর্থাৎ ডিজেল মাত্রাতিরিক্ত দূষণ ঘটায়। তার জন্যই এই CNG ফুয়েলে ট্রান্সফরমেশন করার সুপ্রিম কোর্টের এই নিদান। এবার আসুন 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর পেট্রোল এবং ডিজেলে, মূলত ডিজেলে, পেট্রোলের সাবসিডি খুব কমই ছিল, ভর্তুকিটা তুলে দিল এবং প্রাইসটা ডিরেগুলেট করে দিল। অর্থাৎ বাজারের উপর পেট্রোল ডিজেলের মূল্য স্থির করার দায়িত্ব দেওয়া হলো। 2012-13 পেট্রোল যেখানে ছিল 66 টাকা, ডিজেল ছিল 40 টাকার একটু বেশি, এখন সেখানে ডিজেল এবং পেট্রোলের ফারাক দাঁড়িয়েছে মাত্র 7-8 টাকা। সেটাও অচিরে কিন্তু কমে আসবে, অচিরেও কমে আসবে। অর্থাৎ ডিজেলের দাম বাড়লেও বাজারের নিয়ম অনুযায়ী, পেট্রোলের কন্ট্রোল তো কোনোভাবেই সেরকম ছিল না, তাই পেট্রোলের সঙ্গে ডিজেলের দামের ফারাক যেটা আগে ছিল 25 টাকা, সেটা এখন 7 টাকায় এলো। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা গাড়িকে ভারত স্টেজ 6 তার রূপান্তর করতে হবে। অর্থাৎ ফুয়েল এফিসিয়েন্সি এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা করতে হবে। ডিজেল গাড়িকে ভারত স্টেজ 6 এর মতো করে তৈরি করতে গেলে তার ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি হয়ে যাচ্ছে কম্পেয়ার টু পেট্রোল ভেহিকেল। অর্থাৎ অনেক প্যাসেঞ্জার কার সেগমেন্ট বা পার্সোনাল কার সেগমেন্ট বা ছোট গাড়ির সেগমেন্টে অনেক কার ম্যানুফ্যাকচারাররা ধীরে ধীরে ডিজেল গাড়ি তৈরি করা বন্ধ করে দিচ্ছে। মারুতি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা পার্সোনাল কার সেগমেন্টে আর কোনো ডিজেল ভেহিকেল রাখবে না, মানে ডিজেল চালিত গাড়ি তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য মারুতি সুজুকি আর তৈরি করবে না। ভারতবর্ষের সড়ক পরিবহন এবং পরিবেশ সংক্রান্ত মন্ত্রকের হিসাব বলছে ভারতবর্ষে 1000 জন পিছু The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN স্কুল অফ ম্যানেজমেন্ট। একটি করে বাসের বন্দোবস্ত। ইন্দোনেশিয়ায় 1000 জন পিছু 10টি করে বাসের বন্দোবস্ত এবং অন্যান্য দেশেও কোথাও কোথাও 1000 জন পিছু 15 থেকে 17টি বাসের বন্দোবস্ত রয়েছে। ভারতবর্ষের এবং কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, এখানে একটা এই মেট্রো শহরগুলোতে একটা রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় এরকম রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক নেই। সরকারকে কিন্তু ধাপে ধাপে এই ডিজেলের ব্যবহার কমাতে গেলে জনপরিবহন, এই শুধু পার্সোনাল সেগমেন্ট বলছি না, প্যাসেঞ্জার ভেহিকেলে যেটা 17% আছে এখনও অবধি ডিজেলের কন্ট্রিবিউশন, সেটাকে আরও কমাতে হলে নতুনভাবে বিনিয়োগ করতে হবে, যাতে এই পুরনো বাসগুলোকে সরানো যায়, অল্টারনেট ফুয়েল ব্যবহার করে গণপরিবহনের মান বাড়ানো যায় এবং বাস বা অন্যান্য ভেহিকেলের সংখ্যা বাড়ানো যায়, যাতে এই দূষণ নিয়ন্ত্রণে আমরা একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারি। সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে সিদ্ধান্ত নিয়েছে যে 10 বছরের বেশি কোনো গাড়ি যদি ডিজেল চালিত হয় সেটিকে তারা দিল্লির রাস্তায় নামতে দেবে না। যে নতুন বর্জন নীতি হয়েছে তাতেও কিন্তু এর একটা সুফল পাওয়া যাবে।
আমি কেন এই তথ্যগুলো আপনাদের বললাম? এক, পেট্রোল ডিজেলের দাম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বলে আমরা প্রায়শই উদ্বেগ প্রকাশ করি। উদ্বেগ হয়তো সঙ্গত, সরকারের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সে নিয়ে বিতর্ক আলাপ আলোচনা চলতে পারে। আপনারা ঠিক করবেন যে কোনটা দেশের সার্বিক দিক থেকে মঙ্গলের। কিন্তু ডিজেলের যে ভর্তুকি সরকার দিত তার একটা সুফল আমি, আপনি এবং আমার অসংখ্য বন্ধু বান্ধব তারা কিন্তু নিয়েছি কিভাবে নিয়েছি? আমরা ডিজেল চালিত ব্যক্তিগত গাড়ি কিনেছি। আমাদের জন্য তো সরকার ভর্তুকিটা দিত না, ভর্তুকিটা দিত কৃষকের জমিতে টিউবওয়েল চালানোর জন্য, কলকারখানায় মেশিন চালাবার জন্য এবং পণ্য পরিবহন যাতে সুলভে হয় সেটা নিশ্চিত করার জন্য। আমরাও 13.2% মানুষ এই ভর্তুকির সুবিধা নিয়েছি, যে সুবিধা আমাদের নেওয়ার কথা নয়। তাই সরকার ডিরেগুলেট করেছে, সাবসিডি তুলে দিয়েছে। তাই পেট্রোল এবং ডিজেলের মূল্য এখন প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সুবিধা কি হয়েছে আমি আগেও বললাম, বহু গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিশেষ করে মারুতি সুজুকি ডিজেল চালিত ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছে। অন্যান্য কোম্পানিগুলো সেই নিদর্শন মানবে এবং একই সঙ্গে পলিউশন, ডিজেল চালিত ইঞ্জিন থেকে পলিউশন সবচেয়ে বেশি হয়, সেই পলিউশনের লেভেলও কিন্তু দেশে কমবে এবং ধীরে ধীরে আমরা ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড কার এবং সিএনজির রেশিও এখন 6.5% ভারতবর্ষের প্যাসেঞ্জার ভেহিকেলসের মধ্যে। পেট্রোল এখন সব থেকে বেশি, প্রায় 75%। অর্থাৎ ডিজেল এখনও যে 17% আছে সেটা ধীরে ধীরে কমবে এই উদ্যোগের ফলে। সিএনজি চালিত গাড়ির সংখ্যা বাড়বে, ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়বে এবং পেট্রোল গাড়ির সংখ্যাও হয়তো আগামী দিনে বাড়বে। তাই ভারত স্টেজ 6 থেকে ভারত স্টেজ 7-এ রূপান্তর করলে কিন্তু আমাদের আরও আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণের সুবিধা হবে। সুতরাং যে ডিজেলের দাম বাড়ার একটা কিন্তু সুবিধাও আমরা পাচ্ছি, এটাও কিন্তু আমাদের ভেবে দেখার সময় এসছে।